সেই রাতে রিক্সা চালিয়ে বাড়ি ফিরতে ফিরতে আমার বেশ খানিকটা রাত হয়েছিল। আমি যে রিক্সার গ্যারেজে কাজ করতাম সেখানে একটা ঝামেলা হয়েছিল, যার কারণে রিক্সা গ্যারেজের মালিক আমাকে গ্যারেজ থেকে বের করে দিয়েছে। বলেছে কালকে থেকে যেন রিক্সা না নিতে আসি। আমি মফস্বল শহরের একটা জায়গায় রিক্সা চালাতাম এবং সেটাই ছিল আমার রোজি রুটি। আজকে সন্ধ্যার দিকে যখন আমি রিক্সা নিয়ে যাচ্ছিলাম, ঠিক তখন একটা বড় গাড়ির সঙ্গে আমার রিক্সা ধাক্কা খায়। মূলত উনি পেছন থেকে এসে আমাকে বাধিয়ে দিয়েছিল এবং আমার রিক্সা অনেকাংশ ক্ষতি করেছে এবং ভেঙেও ফেলেছে। উনি ভেঙে বরঞ্চ আমার উপর দোষারোপ করছিল এবং আমাকে খানিকটা মেরেছেও। সব মিলিয়ে আমার অনেক খারাপ লাগছিল যখন এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটল। আমি এসব বিষয় নিয়ে বেশ আপসেট ছিলাম। মালিককে যখন গিয়ে বললাম, মালিক আরও উল্টো আমার উপর রেগে গেল এবং বলল, তুই আজকে যা ইনকাম করেছিস সব টাকা দিয়ে দে, আর এই রিক্সা সারা যত টাকা লাগবে তুই দিবি, না হলে তোর খবর আছে। তুই উল্টাপাল্টা কাজ করবি আর সেই ড্রাইভার কি আমি নিব নাকি? একটা রিক্সা রাস্তায় নামাতে কত টাকা খরচ হয় তুই জানিস? সব মিলিয়ে আমার মনটা ভীষণ খারাপ ছিল এবং আমি ওইখান থেকে বের হয়ে বাড়িতে যাব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ আজকে বাড়িতে গেলে নিশ্চয়ই মা ওষুধের কথা বলবে, ছোট বোন আমাকে অবশ্যই তার পড়ালেখার সরঞ্জামের কথা বলবে, আর বাড়িতে তো ছোট একটা ভাই আছে, সে নিশ্চয়ই কোনো কিছু খাবার নিয়ে যেতে বলবে। সব মিলিয়ে আমি পড়েছি এক অন্যরকম ডোটানায়। আমার বাবা সে একজন ভাদাইমা টাইপের লোক, সে কাজকর্ম কিছু করে না, সংসারের দায়িত্ব প্রায় অনেকটা আমার ওপরই বর্তায়, যার কারণে আমি ইয়াং বয়স থেকেই রিক্সা চালিয়ে সংসারের হাল ধরেছিলাম। তবে এখন পর্যন্ত নিজের একটা রিক্সা কিনতে পারিনি, কারণ যাই ইনকাম করি তা দিয়ে সংসারের পেছনে খরচ করে ফেলি। সব মিলিয়ে আমার বাড়িতে যেতে বেশ খানিকটা লজ্জা লাগছিল। কী করবো কিছু ভাবতে পারছি না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। সদর থেকে বেশ খানিকটা দূরে গ্রামের ভেতরে আমার বাড়ি, তবে সদরের মধ্যেই পড়েছে। মূল রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম। শহর থেকে বেরিয়ে গ্রামের রাস্তায় তখন ঢুকেছি। আমাদের গ্রামের রাস্তা পার হওয়ার আগে হাইওয়ের পাশে একটা ছোট্ট ঘর আছে, সেটা হচ্ছে হাইওয়ে বাস থামে সাধারণত, মানে যাত্রী ছাউনি বলা চলে। সেটার পাশ দিয়ে যখন আমি হেঁটে আসছিলাম তখন খেয়াল করলাম একটা মেয়ে সেখানে বসে আছে। আমার মন যেহেতু খারাপ ছিল সেহেতু তার দিকে আমি ভ্রুক্ষেপ করলাম না। আমি রাস্তার অপোজিট সাইড দিয়ে হাঁটছিলাম। মেয়েটা এত রাত্রেবেলা যাত্রী ছাউনির এখানে বসে কি করছে সেটাই বুঝতে পারছি না। সেখানে ছোট্ট একটা লাইট টিম করে চলছে। মেয়েটাকে দেখতে যে সুন্দরী সেটা দূর থেকে আমি দেখেছি, একবার বোঝা যাচ্ছে। তবে তার দিকে ভ্রুক্ষেপ করার আমার কোনো দরকার নেই, এমনিতে মন খারাপ। তারপর আবার হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি। ঠিক তখনই খেয়াল করলাম 4-5টা ছেলে ওইখান দিয়ে যাওয়ার সময় তাদের বাইক থামালো, 2টা বাইকে। তারা মেয়েটাকে দেখে তাকে ইশারায় নানান ধরনের বাজে ইঙ্গিত করতে লাগলো। তারপর খানিকক্ষণ বাদে 2জন নামলো। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছি। তারপর তারা আসে মেয়েটার কাছে গিয়ে নানান ধরনের উচ্চ ভঙ্গি এবং খারাপ ভঙ্গিতে তাকে ইশারা দিতে লাগলো এবং এক পর্যায়ে একটা ছেলে তাদের হাত ধরে ফেললো। আমি বুঝতে পারছি যে মেয়েটার নিশ্চয়ই বিপদ হতে চলেছে। মেয়েটার কোনো ব্যাগ ট্যাগ নেই, নিশ্চয়ই বাড়ি থেকে কোনো রাগবাগ করে পালিয়ে এসেছে। পালিয়ে এসে এখানে বসে আছে। আমি সঙ্গে সঙ্গে ওই পাশে গেলাম, গিয়ে বললাম কি যে মেয়েটার হাত ছেড়ে দিন, আর কিন্তু একদম হাত ভেঙে ফেলবো। আমার ওইখানে একটা ভালো একটা লাঠি পেয়েছিলাম শুকনো ডালের, সেটা নিয়ে আমি এসেছি। ছেলেগুলোকে দেখে মনে হচ্ছে তারা নেশা পানি করেছে এবং তাদের চ্যাটবোধ তেমন একটা নেই। তারা বলল কি, তুই কী করবি, আই দিকে। তাই বলে ওরা 2জন আমাকে ধরে এক কোনায় নিয়ে গেল। আর ওই মেয়েটার কাছে তখন একটা ছেলে দাঁড়িয়ে আছে এবং তাকে ছোবার চেষ্টা করছে। আমি কোনো কিছু না ভেবে সেই লাঠি দিয়ে সেই ছেলে দুটোর হাতে পায়ে এবং সব জায়গায় সজোরে পেটাতে লাগলাম। তারা বাড়ি খেয়ে নিচে পড়ে গিয়ে ও মাগো বলে চিৎকার করে উঠলো। তারপর ওই যে ছেলেটা যে আবার ওই মেয়েটির হাত ধরতে গেল, তখন আমি ঠাস করে তার হাতের উপর এমন একটা বাড়ি মারলাম, বাড়ি মারার সঙ্গে সঙ্গেই সেই চিৎকার করে নিচে পড়ে গেল। তারপর তারা ভয় পেয়ে মোটরসাইকেলের উপর উঠে চলে গেল। তাদের এখন চেতবোধ নেই, তারা কি করছে তারা নিজেরাও বলতে পারবে না। আমি মেয়েটাকে তখন বললাম, এত রাত্রেবেলা আপনার বাইরে বের হওয়া ঠিক হয়নি, আপনি এত রাত্রেবেলা এখানে কি করছেন, দ্রুত বাড়িতে চলে যান। তাই বলে আমি আমার নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। আমি খেয়াল করলাম মেয়েটি সেখানে বসে আমার দিকে তাকিয়ে আছে, তবে আমি পেছনের দিকে তাকালাম না, কারণ আমার মন মেজাজ খারাপ। তারপর আবার এরকম একটা কাহিনী ঘটে গেল। আমার হাত দিয়ে তখন টপটপ করে রক্ত পড়ছে। সম্ভবত শয়তানের বাচ্চারা যে কোনো একজন আমাকে ছুরিঘাত করেছে এবং এক হাতে বেশ খানিকটা রক্ত ঝরছে। আমি নিজে দেখিনি, কারণ টেরই পাইনি। আমি হাঁটতে হাঁটতে সেই বাস স্টপ ছাড়িয়ে খানিকটা দূরে চলে আসলাম। খেয়াল করলাম মেয়েটি আমার পেছন পেছন আসছে। আমি পেছন দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার, আপনি আমার পেছন পেছন কেন আসছেন, কি সমস্যা আপনার? আপনি বাড়িতে যান, আপনার বাড়ি কোথায়?
যেহেতু মন মেজাজ খারাপ ছিল, ভীষণ বিরক্তি নিয়ে মেয়েটাকে বললাম। মেয়েটা তখন আমার কাছে এগিয়ে আসলো, এগিয়ে এসে আমার হাত ধরলো। আমি কিছু বুঝে ওঠার আগেই সে কোনো কিছু একটা কাপড় দিয়ে আমার হাতটা পেঁচিয়ে দিল, মানে আমার হাত থেকে রক্ত পড়ছে। তারপর সে আমাকে বলল যে আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে রক্ষা করেছেন। এই পর্যন্ত এই আপনাকে একমাত্র দেখলাম যে কিনা আমার ভালোর জন্য কোনো কিছু একটা করেছে। তবে আমার মানুষগুলোকে দেখলে খুবই বিশ্রী লাগে, খুবই খারাপ লাগে। আর মানুষের জগতে এসে আমি এই সমস্ত জিনিস খুব দেখেছি। মানুষের আসলে খুব একটা ভালো হয় না। তারা অবশ্যই কোনো সুন্দরী মেয়ে দেখলে অথবা যে কোনো মেয়ে দেখলে তারপর হামলে পড়ে। অনেক ঘটনার সাক্ষী হয়েছে আমি এই কয়েকদিনে। তবে আপনার মতো মানুষ আমি পাইনি। আপনি কোথায় যাচ্ছেন? আপনার বাড়ি কি আশেপাশে? আমি তখন বললাম জি, আশেপাশে। আপনি কিছু বলবেন? যদি বলেন তাহলে বলেন, নাহলে আমি চলে যাই। আর আপনার বাড়ি কোথায়? আপনি এত রাত্রেবেলা একটা মেয়ে মানুষ বাইরে এসে ঘোরাফেরা করছেন কিসের জন্য? মেয়েটি তখন বলল, আমি যে মানুষ সেটা আপনি কিভাবে শিওর হচ্ছেন? আমি বললাম, না আপনি পেতনি মানুষ একজন, এখানে বসে আছেন, নিশ্চয়ই বাড়ি থেকে ঝগড়া টগড়া করে আসছেন। আপনার বাড়ি কোথায় বলেন, আমি দিয়ে আসি, নাহলে আবার কোনো একটা বিপদে পড়বেন। মেয়েটা কোনো কথা বাড়ালো না, ইশারা দিয়ে দেখালো এইদিকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, চলেন আপনাকে দেখিয়ে দিয়ে আসি। তারপর মেয়েটা এবং আমি পাশাপাশি হাঁটতে লাগলাম। আমার যে মন খারাপ সে খুব ভালোভাবে বুঝতে পারলো। আমাকে জিজ্ঞেস করলো যে কিছু মনে না করলে আমি কি জিজ্ঞেস করতে পারি যে আপনার কি সমস্যা, কি হয়েছে? দেখে মনে হচ্ছে আপনার মন খারাপ। আমি বললাম, সেটা জেনে আর কি করবেন, কপালের ফের, সেটাকে আর খণ্ডানো যায়? মন খারাপ এমনিতেই। আপনি চলুন। আপনি এত রাত্রেবেলা বাইরে বের হয়েছিলেন কিসের জন্য? মেয়েটা তখন বলল, আমার তো বাইরেই কাজ রাত্রেবেলা, এই জন্য বের হয়েছি। এটা শুনে আমার ভীষণ রাগ হলো। আমি বললাম, উল্টাপাল্টা জবাব না দিয়ে সোজাভাবে জবাব দিতে পারেন না? এমনি মন মেজাজ ভালো না, আপনি চুপ করে থাকেন, আপনার কোনো কথা বলতে হবে না। মেয়েটা স্বভাবত কড়া কথা শুনে একটু অবাক হলো, তারপর চুপচাপ রইল, একদম ভদ্র মানুষের মতো। আমি বললাম, আপনার বাড়ি আসলে আপনি বললেন, আপনাকে দিয়ে আমি তাড়াতাড়ি বাড়িতে যাব। এমনিতে অনেক রাত হয়েছে, বাড়িতে নিশ্চয়ই আম্মা এতক্ষণ চিল্লাচিল্লি করবে যে কেন দেরি করলাম। আর আরেক চিল্লাচিল্লি করবে যে বাড়িতে চাল নিয়ে যায় কিসের জন্য, বাড়িতে খাবার মতো কিছুই নেই, তারা কি খেয়েছে আল্লাহ মাহবুব জানে। মেয়েটা খানিকটা মন খারাপ করলো আমার কথা শুনে, এবং সে বুঝতে পারলো যে আমি নিশ্চয়ই কোনো বিপদে আছি। তখন সে আমাকে বলল যে আপনি কি কোনো বিপদে আছেন, বলুন তো কি হয়েছে? আমি আবার মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, বললাম, আপনি মেলা ফ্যাস ফ্যাস করেন না তো, আমার এমনিতেই ভালো লাগছে না। আপনি কি কিছু করতে পারবেন? আমার মালিক আমার বের করে দিছে, আমাকে মারধর করছে। এই দেখেন আমার হাতে, এইখানে তো কাটা আপনাকে দিয়ে আমি কাটছি, কিন্তু এই যে দেখেন আমাকে থাপ্পড় মারছে, এখানে ফুলে গেছে, দেখতে পাচ্ছেন? আসলে গরিবের কোনো দাম নাই, এই জগতে গরিবের কোনো দাম নাই। গরিব মানুষটা সবাই মারে। আর আমি কি করব, সংসার চালাইতে হিমশিম খাচ্ছি, তারপর আবার এরকমভাবে দেখি কালকে আরেক মহাজনের কাছে যাইতে হবে রিক্সা চাওয়ার জন্য। এমন অবস্থা, পরিবার টানতে টানতে নিজের কথাই ভুলে গেছি। আর সব মিলে আমার আসলে কিছু ভালো লাগছে না, আমি কোন দিকে কোন সময় চলে যাব। মেয়েটি তখন আমার দিকে তাকিয়ে বললেন যে আমি বুঝতে পারছি আপনার অসুবিধার কথা, তবে আমি যদি আপনাকে সামান্য একটু উপকার করি, তাতে কি আপনি মনে কিছু করবেন? আমি বললাম, আপনি উপকার করতে যাবেন কিসের জন্য আমার? আপনার বাড়ি কোথায় সেটা বলুন, আপনাকে দিয়ে আমি বাসায় যাব, আমার ভালো লাগতেছে না, বাসায় গিয়ে ঘুমাবো আমি। মেয়েটি তখন কিছু বললেন না, শুধু এতটুকু বললেন যে আমি আপনাকে কিছু খাবার দিই, আপনি সেগুলো নিয়ে বাসায় যান। আমি বললাম, না এসব কিছু লাগবে না, কারোর দয়ার দরকার নেই আমার। আপনার বাড়ি এসেছে? মেয়েটা আমাকে ইশারা দিয়ে বলল, হ্যাঁ এটাই আমাদের বাড়ি, এদিকে যেতে হয়, তবে আপনি এখানে একটু দাঁড়ান, আমি এখান থেকে চলে যেতে পারবো। রাস্তার কিনারায় ঘন শুনশান একটা জায়গা, এটা হচ্ছে আমাদের ফরেস্ট কলোনি। মানে হচ্ছে এই ফরেস্ট কলোনির এদিকে অনেক বড় গাছপালা রয়েছে, মাইলের পর মাইল শুধুমাত্র ফরেস্ট, এবং এইখানে কেউ আসে না, বিশেষ করে দিনের বেলা ঘুরতে আসে। অনেক গাছ আছে, বাড়িঘর তো আশেপাশে নেই। আমি তাকে বললাম যে এখানে আপনার বাড়ি আবার কোথায়, আপনি এখানে কোথায় থাকেন? তো আমি মনে করলাম যে ফরেস্ট কলোনির পাশে একটা ইয়ে আছে, মহল্লা আছে, সেই মহল্লায় হয়তো থাকে। উনি ফরেস্ট কলোনির শুরুতেই হচ্ছে নিচের দিকে নামতে চাইলো। তো আমি আর কোনো কিছু বললাম না। উনি আমাকে বললো যে আপনি এখানে দয়া করে 2-3 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। তাই বলে সে ওই রাস্তা দিয়ে নিচে নেমে গেল। রাস্তাতে নিচে নেমে যাওয়ার পরে আমি প্রায় 10 মিনিট সেখানে দাঁড়ায় থাকলাম, কিন্তু মেয়ের পাত্তা নেই। মেয়ে কোথায়, আসছে না, কিছু করছে না। পরে ভাবলাম যে সে হয়তো আসবে না, হয়তো উল্টাপাল্টা কথা কিছু বলেছে আমাকে, চলে গিয়েছে। তো রাত তখন ভালোই, প্রায় 12টার কাছাকাছি হবে। চারিদিকে শুনশান এবং গ্রামের রাস্তা যেহেতু, আর আকাশে একটু কালো মেঘও করেছে, আমাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। এখান থেকে আমাকে উল্টো আবার হয়ে প্রায় 4-5 কিলোমিটার হেঁটে বাড়ির দিকে যেতে হবে। তো সেইটা কথা চিন্তা করে আমি উল্টা পথে চলে আসলাম তাড়াতাড়ি, ওইখান থেকে আসবো।
ঠিক তখনই মেয়েটা আমাকে পেছন থেকে ডাক দিল যে এই যে আপনি চলে যাচ্ছেন। আমি বললাম হ্যাঁ চলে যাচ্ছি, তো আপনার জন্য দাঁড়িয়ে থাকবো নাকি। তখন মেয়েটি আমার হাতে একটা টোপলা দিল, বললো কি যে এই জিনিসটা আপনি নিয়ে যান, যদি কপালে থাকে তাহলে কালকে রাত্রেবেলা আপনার সঙ্গে আবার দেখা হবে। আমি বললাম দেখা হবার কি কোনো দরকার আছে। মেয়েটি আমাকে খুব রিকোয়েস্ট করলো, বললো কি যে এটা নিলে আমি খুব খুশি হব। তাই বলে বেশ ভারী একটা পোটলা টাইপের একটা ব্যাগ আমার হাতে ধরিয়ে দিল। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু দিচ্ছেন খুশি হয়ে তাহলে আমি নিচ্ছি, অন্য কিছু কোনো উপায় কিন্তু নেই, ঠিক আছে, অন্য কিছু মনে করেও কিন্তু দিয়েন না আমাকে, আমি কিন্তু সাহায্য নিচ্ছি না। তখন মেয়েটি বলল না, আপনাকে সাহায্য করার মতো সামর্থ্য বা ক্ষমতা আমার নেই, আপনি অনেক বড় মনের মানুষ, সেটা আমি আপনাকে দেখে বুঝতে পেরেছি। ঠিক আছে তাহলে আপনি সাবধানে যান। হ্যাঁ। মেয়েটা ততক্ষণ পর্যন্ত সেখানে দাঁড়িয়েছিল যতক্ষণ না পর্যন্ত আমি রাস্তার মোড়ে এসে ঘুরে যাচ্ছি। আমি মোড়ের কাছে এসে একবার তাকালাম, দেখলাম মেয়েটা আমার দিকে তখনও তাকিয়ে আছে এবং সেখানে দাঁড়িয়ে আছে, দূর থেকে তাকে দেখা যাচ্ছে। তারপর আমি চলে আসলাম ওইখান থেকে। বাড়িতে আসতে আসতে প্রায় রাতের 1:30 বাজলো। বাড়িতে আসার পর আমি দেখলাম সকলে ঘুমিয়ে পড়েছে। আমি গিয়ে ইশারা দিতেই বা দরজা ঠোকা দিতেই মা দরজা খুললো, খুলে বললো কি রে এত দেরি করলি কিসের জন্য। আমি বললাম দেরি তো আর সাধে করছি, আমি তো নাচ ফুর্তি করে বেড়াই, যাত্রাপালা দেখে বেড়াই, সেই জন্য দেরি হয়েছে আমার, ধরো ব্যাগ ধরো, ধরে আবার আমাকে উদ্ধার করো। মা তখন বলল কি হয়েছে, এত মেজাজ খারাপ কেন কিসের জন্য, আর খাবার নিয়ে আসছিস, তোর ভাই বোন তো না খেয়ে ঘুমিয়ে পড়ছে, আজকে আনতে পারি নাই। আমি বললাম কি যে না খেয়ে ঘুমাইছে, ঘুমাইতে থাক না খেয়ে, ধরো ব্যাগের ভিতরে কি আছে দেখো। আমি তো নিজেও জানি যে ব্যাগের ভিতরে কি আছে। মা যখন ব্যাগ খুললো দেখতে পারলো বেশ কয়েক প্যাকেট খাবার এবং খুবই দামি দামি খাবার, সেখানে মাছ, মাংস, রেজালা, তারপর বিভিন্ন ধরনের মিষ্টি ফল, এই সমস্ত জিনিস দিয়ে ভরা। তখন মা ভেতর থেকে বলল কিরে এত জিনিসপাতি কই থেকে নিয়ে আসলি, এত টাকা পাইলি কই। আমি বললাম এত জিনিসপাতি কিসের জিনিসপাতি। ভেতরে গিয়ে আমার চোখ একদম কপালে, দেখলাম বেশ দামি দামি এবং অনেক খাবার, যা হয়তো 2 দিনে আমরা সকলে খেয়ে ফুরাতে পারবো না, পুরো ব্যাগ ভর্তি খাবার। কিছুই বুঝতে পারলাম না, মেয়েটা আমাকে খাবার দিল এবং এত দামি দামি খাবার, তাহলে কি মেয়েটা কোনো বড়লোক ঘরের মেয়ে, তাকে বাঁচিয়েছি বলে তার বাসা থেকে ব্যাগ ভর্তি করে খাবার এনে দিয়েছে আমাকে, এরকম কোনো কিছু। মেয়েটাকে তাহলে কালকে ধন্যবাদ দিতেই হবে, যেহেতু আমার বাসার সকলে না খেয়ে আছে। ছোট ভাই তারপরে ছোট বোনকে জাগালাম, আর আব্বা তো ঘুমায় পড়ছে, তাকে জাগানোর মতো নাই, কারণ আব্বার সঙ্গে সম্পর্ক আমার ভালো না, সে আমাদেরকে খাওয়ায় না, তার কষ্ট করে আমাকে খাওয়াইতে হয়, আবার তার চিকিৎসা ব্যয় সমস্ত হাত খরচ সব আমাকে দিতে হয়। তার কাজ শুধু চায়ের দোকানে গিয়ে বসে আড্ডা দেওয়াই, আর কোনো কিছু না, কোনো কিছু করে না। ইভেন মাঠের সমস্ত কাজগুলো আমাকে করতে হয়, এগুলো এই জন্যই তার প্রতি আমার একটু ক্ষোভ রয়েছে। তারপর আমি সেগুলো খেয়ে নিলাম আর মেয়েটাকে ধন্যবাদ দিলাম যে আজকে রাতে আমাদের পেট ভরানোর জন্য আপনাকে ধন্যবাদ, মনে মনে সেটা দিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমাতে গেলাম। ঘুমাতে যাওয়ার আগে আমার ঘুম আসছিল না, কেন যেন মেয়েটার চেহারা বারবার আমার চোখে ভেসে আসছিল। আমি একজন যুবক ছেলে, 25-26 বছর বয়স আমার, এখন পর্যন্ত বিয়ে করতে পারিনি ওই একটা কারণে যে আরেকজন সদস্য বেড়ে গেলে তাকে কী খাওয়াবো এই কথা চিন্তা করে। কিন্তু কেন জানি ওই মেয়েটার প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করতে শুরু করলো। মানে মেয়েটা দেখতে আসলে খুব সুন্দরী এবং বড়লোক ঘরের মেয়ে তো সুন্দরী তো হবেই, তবে তার কথা আমার কাছে কেমন যেন লাগছিল, আর তার সঙ্গে খারাপ ব্যবহারগুলো করা আমার উচিত হয়নি। তখন আমার মেজাজ খারাপ ছিল, আগামীকাল ওইখানে গিয়ে যদি মেয়েটাকে পাই তাহলে তাকে সরি বলে আসবো, ক্ষমা চেয়ে আসবো, তাই সিদ্ধান্ত নিলাম। তাই চিন্তা করতে হচ্ছে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। রাত্রেবেলা ঘুমের মধ্যেই আমি স্বপ্ন দেখলাম যে মেয়েটা আমাকে শুধুমাত্র একটা কথাই বলছে, আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করলেন, আমার মতো একটা সুন্দরী মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করা কি আপনার ঠিক হয়েছে। এই কথা বলার পর আমি ঘুম থেকে উঠে গেলাম। ততক্ষণে সকাল হয়ে গিয়েছে, সকাল 8-9টা বাজে। আম্মা বলল কি যে কিরে তুই যাবি না, আজকে কাজে যাবি না। আমি বললাম কাজে কোথায় যাব, কালকে রাত্রে রিক্সা নিয়ে গেছে, আর নতুন করে কই যাব, অন্য মহাজনের কাছে যেতে হবে, সেখানে গিয়ে রিক্সা একটা ম্যানেজ করে তারপরে যা করার করতে হবে, তাছাড়া তো উপায় নেই। আর দেখি সমিতি থেকে লোন করে একটা রিক্সা কিনতে পারি কিনা, এরকম করে আর কতদিন, ভালো লাগে না মানুষের কথা শুনতে। আম্মা তখন বলল বাবজান একটা কাজ কর, আমার গহনা দিয়ে তোর কতদিন বলছি যে এটা বিক্রি করে একটা রিক্সা কিনা, তারপর সেটা নিয়ে না হয় নিজের মতো করে কাজ কর, মানুষেরটা দিয়ে আর কয়দিন। আমার কথা এবার আমার মাথায় ঢুকলো ভালো মতো, যে কোনো কিছু একটা করতে হলে একটু স্বার্থবাদী হতেই হবে, স্বার্থবাদী না হলে নিজের মতো টান টেনে হয়তো হয় না। আমি বললাম আচ্ছা ঠিক আছে আম্মা দাও, আজকে বিক্রি করে আজকে রিক্সা কিনে নিয়ে আসবো। তাই বলে আমি আম্মার সেই গহনাটা নিলাম। এটা আমার নানু বাড়ি থেকে আম্মাকে দিছিল, বেশ পুরাতন একটা গহনা, আর কই গহনা গড়িয়ে দিব আম্মাকে, তাহলে আম্মার কাছ থেকে নিচ্ছি,
নেওয়ার পরে সেটা মনে হলো। সকালবেলা উঠে খাওয়া দাওয়া শেষ করে শহরের দিকে চলে গেলাম। শহরে যাওয়ার পর একটা গয়নার দোকানে দাঁড়িয়ে আছি। গয়নার দোকান থেকে বললাম কি যে এই জিনিসটা বিক্রি করলে কয় টাকা হবে। তো ওনারা ভালো একটা দাম দেওয়ার কথা বললো। তা বললাম কি আচ্ছা ঠিক আছে, যদি বন্দুক নেই তাহলে সেই ক্ষেত্রে কয় টাকা দেওয়া লাগবে। ওনারা বললেন যদি বন্দুক নেন তাহলে মোটামুটি 35,000 টাকার মতো পাবেন সর্বোচ্চ, তাও দিতে পারবো কিনা জানি না, ভালো মতো মাপজোপ করে দেখতে হবে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওই টাকাই দেন, এই টাকা দিয়ে রিক্সা হয়ে যাবে। তারপর সেই টাকা নিয়ে আমি চলে গেলাম আমার এক বন্ধুর কাছে। ওরা রিক্সা কেনা বেচা করে। তো সেই বন্ধুর কাছে গিয়ে বললাম যে আমার একটা রিক্সা দরকার, কিনবো। তো ওরা যেসব রিক্সা দেখায় সেগুলোর দাম 40,000 50,000 টাকার উপরে এবং নতুন নতুন। আমি বললাম ভাই পুরাতন একটা ভালো দেখে থাকলে দে, সেটা আমি আপাতত চালাই, আর যদি ওইগুলো লোনে দিতে পারিস তাহলে ভালো হয় আমার। তো তখন একটা রিক্সা দেখালো একদম প্রায় নতুন। তো 45,000 টাকা দাম আসলো। প্রায় 10,000 টাকা আরও বকেয়া রাখতে হবে আমাকে এবং পরবর্তীতে দিতে হবে। তো যেহেতু বন্ধুর গ্যারেজ ছিল আর বন্ধুর বাপের গ্যারেজ ছিল, সেহেতু আমার তেমন সমস্যা হলো না। বললো কি যে ঠিক আছে 2 মাসের ভিতর পরিশোধ করে দিতে হবে 10,000 টাকা। তা বললাম আচ্ছা ঠিক আছে দিয়ে দিব, 2 মাসের ভিতরে 10,000 টাকা যদি একটু কষ্ট করে করি তাহলে আমি হয়তো দিয়ে দিতে পারবো। তো আমি সেই রিক্সাটা প্রায় নতুন ছিল, একদমই নতুন। তো সেটা একদম সাজালাম, ফুল দিয়ে সাজালাম যে আজকে আমার নিজের রিক্সা, নিজে আমি চালাবো, আর কেউ কিছু বলতে পারবে না। তো একটা জিনিস ভালো হয়েছে অ্যাক্সিডেন্ট করে, আর গতকালকে মন খারাপ হয়ে ভালো হয়েছে। মেয়েটা আমাকে কালকে যাওয়ার সময় বলেছিল যে কখনো কোনো জিনিস নিয়ে মন খারাপ করবেন না, সময় সব কিছু ঠিক করে দেয়। এটাই আমার বারবার মনে হচ্ছিল যে মেয়েটা আসলে সঠিক কথা বলেছিল, সময় সব কিছু ঠিক করে দেয় এবং সময়ের এই ফের বোঝা আসলে খুব কঠিন। আমি ফুলগুলো গাঁদা ফুল দিয়ে সাজালাম রিক্সাটাকে, ফুল দিয়ে প্লাস গোলাপ ফুল দিয়েও। প্রথমে যে প্যাসেঞ্জার উঠলো তিনি বললেন কি ভাই রিক্সা সাজিয়েছেন কিসের জন্য? আমি বললাম আজকে নতুন কিনেছি তো এই জন্য, আমার নিজের রিক্সা। সকলে খুশি হয়ে বেশ বাড়িয়েও দিলেন। আজকে মনটা ভীষণ ভালো ছিল। আর ঘুরতে ঘুরতে প্রায় রাত 8:30 8টা হয়ে গিয়েছিল। এখন নিশ্চয়ই বাড়িতে যাওয়ার দরকার। রাত্রেবেলা বন্ধুদের পাল্লায় পড়লাম, যার কারণে ফিরতে ফিরতে প্রায় রাত 10টার কাছাকাছি বাজলো। বন্ধুরা বললেন আজকে রিক্সা কিনছিস, ভালো ইনকাম হয়েছে, একটা পার্টি তো দিবি। তো যাই হোক বন্ধুদের সঙ্গে বেশ খানিকক্ষণ ঘোরাফেরা করে আমি প্রায় রাতের 10:30টার দিকে ওই একই রাস্তা ধরে গ্রামের দিকে আসছিলাম। হাইওয়ের পাশে একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরে আমাদের গ্রামের দিকে ঢুকতে হয়। তো সেই যাত্রী ছাউনির কাছাকাছি যখন আমি আসলাম, আসার পরে তখন আমার মনে হলো মেয়েটার বাড়ি ওইখানে, এখানে আজকে যাওয়া হয়নি, দেখি কালকে রিক্সা নিয়ে যখন বের হব তখন যাব। আর রিক্সা নিয়ে যখন বাড়িতে যাব আম্মা দেখলে নিশ্চয়ই খুশি হবে। আর রিক্সাটা নতুন পাইছি, কম দামের ভিতরে পাইছি। তো সেহেতু আমি বেশ কিছু খাবার কিনে নিয়ে গেছিলাম শহরের থেকে, যাতে করে বোনদেরকে খাওয়াতে পারি, ভাইদেরকে খাওয়াতে পারি। তো সব মিলিয়ে আমার আজকে বেশ আনন্দিত বোধ করছিলাম। তখন আমি হঠাৎ করে খেয়াল করলাম যে কেউ একজন আমাকে রাস্তার পাশ থেকে ডেকে উঠল, কিন্তু আশ্চর্যজনকভাবে কাউকে দেখতে পেলাম না যে কে ডাকলো রাস্তার পাশ থেকে। তখন রিক্সা থামিয়ে পেছন দিকে তাকিয়ে দেখি রিক্সার পেছনে একটা মেয়ে হেঁটে আসছে, এবং সেটা কেউ না, গতকালকের যে মেয়েটা ছিল সে। আমাকে বলল কি ব্যাপার, আজকে রিক্সা নিয়ে বাড়ি যাচ্ছেন? নতুন রিক্সা মনে হচ্ছে দেখে। আমি বললাম জি নতুন রিক্সা, আজকে কিনেছি। মায়ের একটা গহনা ছিল, বেশ কিছুদিন ধরে বলতেছিল যে এটা বন্দুক রেখে নিজের রিক্সা কিনতে, কিন্তু আমি সেটা করিনি কখনোই, 4-5 বছরও প্রয়োজন পড়েনি। কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে যে নিজের একটা রিক্সা থাকা ভালো, তাতে করে ইনকাম বাড়বে। আর মায়ের গহনাটা বিক্রি করিনি আমি, সেটা আমি বন্ধক রেখেছি, টাকা পরিশোধ করে দিতে পারবো খুব শীঘ্রই, সমস্যা হবে না তাতে। মেয়েটি তখন আমার দিকে খুব হাসি মুখে তাকিয়ে আছে, বলল আপনি তো বেশ আজকে আনন্দিত, গতকালকে তো আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করলেন। আমি বললাম গতকালকের জন্য আমি আসলে খুব দুঃখিত, আর হ্যাঁ আপনাকে খুব ধন্যবাদ যে আপনি আমার জন্য এত কিছু করেছেন, খাবারগুলো দিয়েছেন। আমার ভাই বোনেরা খেয়ে খুব আনন্দিত অনুভব করেছে, তারা বেশ খুশি এবং খুবই আনন্দিত। তারপর মেয়েটা আমাকে বলল নতুন রিক্সা কিনেছেন, একটু ঘুরিয়ে দেখাবেন না আমাকে? কিছু মনে করবেন না, আপনি নতুন রিক্সা কিনেছেন সেই হিসাবে আমি ঘুরতে যাচ্ছি, চাইলে আপনি আমার রিক্সার পিছনে বসতে পারেন না, আমি আপনাকে ঘুরিয়ে দেখাতে পারি। মেয়েটা আমাকে তাই বলল। আমি বললাম না 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 না, সেটার দরকার হচ্ছে না, তা আপনি আবার আজকে এত রাত্রেবেলা এখানে কি করছেন? মেয়েটি তখন জানালো যে আমি আসলে এখানে আসছিলাম, মাঝে মধ্যে রাত্রেবেলা বের হতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, এই জন্য। তো চড়াবেন না? আমি বললাম হ্যাঁ অবশ্যই। মেয়েটি আমার রিক্সায় চড়ে বসলো। মেয়েটি আসলে দেখতে খুবই সুন্দর। প্রথম দিন দেখেই তার প্রতি যেন আমার অন্যরকম একটা মোহমায়া কাজ করছিল, আজকে যেন সেটা আরও তীব্র হলো। তার গায়ে ছিল একটা অ্যাপ্রন জাতীয় পোশাক, পোশাকটা খুবই কাপড়ময় এবং পোশাকের যে বেশভূষা চলন দেখে মনে হচ্ছে কোনো রাজার মেয়ে আর কি, রাজদরবারে যে মেয়েরা যেরকম সাজে ঠিক সেরকম। তার পরনে যে পোশাক, তারপর সমস্ত কিছু জুতা,
হাতের চলন বলন সব কিছু যেন ভিন্ন রকম। তাকে দেখে মনেই হয় না যে সে সাধারণ কোনো মেয়ে। আমি তখন তাকে বললাম যে আজকে আপনাকে একটু বেশি সুন্দর লাগছে, আপনি কে বলুন তো? আপনাকে দেখে কোনো রাজার মেয়ে মনে হচ্ছে। মেয়েটি তখন বলল যে রাজার মেয়েই তো, আমার বাবা আমাকে খুব ভালোবাসে এবং রাজকুমারীর মতো রাখে। সব মিলিয়ে আমি যে রাত্রেবেলা বের হয়ে ঘুরতে, সেই জন্য বাবা কিছু বলেন না। তবে গত রাত্রে আপনি, আচ্ছা আপনার হাতের সেই কাটা ক্ষতটা কি হয়েছে দেখি? আমি বললাম এই তো আছে, এই যে ব্যথা করে একটু, চালাইতে সমস্যা হয় রিক্সা, তবে সমস্যা নেই, চলে যায়। মেয়েটির দেওয়া সেই ব্যান্ডেজটা তখনও লাগানো, আমি সেটাকে মুছে আবার লাগিয়েছি। কাপড়টা খুব মোলায়েম, এই জন্য আমি ফেলিনি। আর মেয়েটি যেহেতু তার জামা ছিঁড়ে আমাকে এখানে লাগিয়ে দিয়েছিল, সেহেতু এটা ফেলার কোনো প্রশ্নই আসে না। সব মিলিয়ে আমি মেয়েটিকে ধন্যবাদ দিলাম যে আপনি আমার অনেক উপকার করেছেন এবং আপনি বলেছেন না সময় সব কিছু ঠিক করে দেয়। আমি সময়ের পর ভরসা রেখেছি এবং আপনার কথা অনুযায়ী কাজ করেছি। আমি রিক্সা চালাতে চালাতে মেয়েটির সেই বাড়ির কাছাকাছি চলে আসলাম, যেখানে আসলে গতদিন তাকে নামিয়ে দিয়ে গিয়েছিলাম। আমি সেখানে এসে বললাম চলে এসেছি আপনার বাড়িতে। সে আমাকে বলল আজকে এতটুকু করে নামিয়ে দিবেন? আমি বললাম রাত হয়ে গিয়েছে তো, বাড়িতে যেতে হবে, আর তাছাড়া আপনি রাত্রেবেলা বাইরে ঘুরে কি করবেন? রাত প্রায় 11টার কাছাকাছি হলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি চলে যান। হ্যাঁ। মেয়েটি বলল এত দ্রুত তাড়িয়ে দিচ্ছেন? আমি বললাম না, তবে আগামীকালকে আবার দেখা হচ্ছে। আমার ফিরতে ফিরতে এরকমই রাত হয়, 10টা-11টার মতো বাজে। আমার বাসা এই পাশেই, একদিন আসুন না আমাদের বাড়িতে। আপনার মতো বড়লোকের পাড়া যদি আমার গরিবের বাড়িতে পড়ে, তাহলে আমি খুশি হব। মেয়েটি বলল যাব, একদিন যাব, আপনার সঙ্গে আগে পরিচিত হই, আপনি আমাকে ঘুরিয়ে ঘাটিয়ে সব কিছু দেখান। আজকে তো কিনলেন, বাড়িতে যান। তবে সকলকে খুশি দেখতে পেরে আমার খুব ভালো লাগছে এবং আপনি অন্য সকল মানুষ থেকে আলাদা, আমার কাছে আপনাকে খুব ভালো লাগে। এই কথা বলে মেয়েটি উল্টো দিকে হাঁটতে শুরু করলো। মেয়েটি যাওয়ার পথে এই একটা কথা বলেই আমার বুকের ভিতরে যেন একটা তীর বর্ষণ করে গেল। আমাকে নাকি তার ভালো লাগে। কথাটা আমাকে উদ্দেশ্য করে বলা নাকি অন্য কিছু, তা বুঝতে পারলাম না। তবে আমি যে খুব ভালোভাবে আহত হয়েছি সেটা আমি নিজে বুঝতে পারছি। তারপর রিক্সাটা চালিয়ে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর যখন নতুন রিক্সার ক্রিং ক্রিং বেল সকলে শুনল, তখন বেরিয়ে এসে বলল কিরে ভাইয়া, নতুন রিক্সা কিনেছিস নাকি? আবার ফুল দিয়ে সাজিয়েছিস বটে। তা নতুন রিক্সা কবে কিনলি, কীভাবে কিনলি, টাকা পেলি কোথায়? মা এসে বলল আরে আসতে ছেলেটা, এত কথা বলিস কিসের জন্য, চুপ করে থাক। মা ভীষণ খুশি হলো। তারপর বলল কিরে বাজান, বন্দুক রাখছিস নাকি বিক্রি করছিস? আমি বললাম মা সেটা তোমার দেখে লাভ আছে, তোমার আমি ওর থেকে বড় সোনাগোনা বানায় দেবো, বুঝছো? আগে তো আমাদের সংসারটা একটু চলুক, একটু ভালো মতো স্টেবল হোক। মা বললো আচ্ছা ঠিক আছে। আমি ওদের সকলের জন্য খাবার নিয়ে আসছি। ওরা সেই খাবারগুলো খেয়ে বললো ভাইয়া আজকেও খাবার নিয়ে আসছিস কালকের মতো? আমি বললাম না, আজকে একটু কম দামি খাবার নিয়ে আসছি, দেখ। ওরা বললো এইটাও ভালো। বেশ কিছু বাজারও নিয়ে এসেছি, কারণ আজকে ইনকাম ভালো হয়েছে, পুরো টাকা মহাজনকে দিতে হয়নি। বাজারটা মায়ের হাতে তুলে দিলাম। তখন রাত প্রায় 11টা বাজে। এই 11টা বাজে আমাদের বাড়িতে রান্না হবে। সন্ধ্যার দিকে ওরা টুকটাক অল্প স্বল্প খেয়েছে। খাওয়া দাওয়া শেষ করতে করতে মোটামুটি রাত 1টা বাজলো। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম আমি। আমার মেয়েটার কথা কেন যেন বারবার মনে হচ্ছিল। আমাদের বাড়িতে আবার আরেকটা সমস্যা আছে। আমি যখন রিক্সা নিয়ে আসলাম, তখন আমার চাচাতো বোন আমাকে দেখে দৌড়ে আসলো। আমার চাচাতো বোন আমাকে খুব পছন্দ করে, ছোটবেলা থেকেই খুব পছন্দ করে, সবসময় আশেপাশে ঘুরফুর করে। ঘুমাতে যাওয়ার আগে তার সঙ্গে দেখা। ইভেন আমি যে নতুন রিক্সা নিয়ে এসেছি সেটা কোনোভাবে সে জানতে পেরেছে। ওই রাত্রেবেলায় সে দৌড়ে আমার বাড়িতে চলে এসেছে। আমাকে সে খুব পছন্দ করে এবং ভালোবাসে সেটা আমি জানি, তবে ওকে আমার একটু ভালো লাগে না, কারণ ও বেশি কথা বলে আর সবসময় খালি বেশি বেশি করে। আমি নিজের ঘরে ঘুমাতে যাব ঠিক তখনই ও এসে হাজির। আমাকে বলল তুই নিয়ে আসছিস যে রিক্সা কিনে, আমাকে বলবি না? আমি বললাম তোকে বলতে হবে কিসের জন্য, তুই কে? তুই আমার এখানে কেন আসছিস? তুই যা, তোর সঙ্গে কথা বলবো না, ঘুমাবো, যা, তো এখান থেকে মেলা ফেস করবি না। ও বললো হ্যাঁ, তুই তো খালি আমার সঙ্গে এরকম বাজে আচরণ করিস, এগুলোই করতে পারবি। এটা বলতেই ও চলে গেল। তারপর আমাকে জিজ্ঞেস করে গেল তোর শরীর ভালো আছে তো? সারাদিন কষ্ট করিস, কালকে তোর জন্য রান্না করবো, দুপুরবেলা আমাদের বাড়িতে খাস। আমি বললাম আমি কি দুপুরবেলা বাসায় আসি বল, তোর বাড়িতে কেমনে খাবো? যা তুই যা, রাত্রেবেলা যদি আসি তাহলে তরকারি ভালো মন্দ রান্না নিয়ে আসিস, যদি মাংস রাঁধতে পারিস তাহলে খাবো। ও বললো আমি মাংস পাবো কোথায়, আব্বা নাই না দিলে আমি কি আর রাঁধতে পারবো? তারপর ও চলে গেল, ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমি রিক্সাটা নিয়ে বের হলাম। সারাদিন রিক্সা চালালাম,
আমার কাজে ছিল এটা। দুপুরবেলা বাড়িতে আসতাম না, ওইখানে খেয়েই ওইখানে একটু ঘুমাতাম এবং একবারে রাত্রে আসতাম। রাত তখন 8টা, সাড়ে 8টা হবে, 9টার কাছাকাছি। ওই সময়টা গ্রামের দিকটা একটু অন্ধকার হয়ে যেত, সন্ধ্যার পরে একটু শুনশান থাকতো, আর মফস্বল শহর যেহেতু, তো ওইটাও অনেক রাত। আমি মনে মনে ভাবছিলাম যে মেয়েটা আজকে আসবে কিনা। সত্যি সত্যি দেখি মেয়েটা রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছে এবং আমাকে ইশারা দিয়ে আমাকে থামালো। বলল যে আজকে এত তাড়াতাড়ি আসলেন, বুঝলাম না ব্যাপারটা। আমি তখন বললাম যে আচ্ছা, আপনি কি আমার জন্য এখানে দাঁড়িয়ে থাকেন? যখনই আসি দেখি কি যে এখানে দাঁড়িয়ে আছেন, বিষয়টা তো কিছু বুঝতে পারলাম না। আর আপনি মূলত হচ্ছে গিয়ে এখানে দাঁড়িয়ে থাকেন কিসের জন্য বলেন তো? মেয়েটি তখন বলল, কেন, আপনার জন্য থাকি, সমস্যা কোনো? আমি বললাম, না, আমি আসার আগেও তো আপনি এখানে থাকতেন, সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। ও তখন একটু লজ্জা পেল, বলল যে না, সেটা ঠিক না, তবে আপনি চাইলে আপনাকে আজকে রিক্সায় ঘোরাতে পারি, যেহেতু কালকে আপনি বলেছিলেন। মেয়েটি খেয়ে বেশ খানিকটা খুশি হলো, তার মুখে একটা খুশির ঝলক। সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে আজকে অনেকটা রাত পর্যন্ত ঘোরাতে হবে। যদি সেটা করতে পারেন, যদিও আপনার কষ্ট হবে, তবুও আমি ঘুরতে চাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে উঠে বসুন, কোন দিকে যাওয়া যায় আজকে বলুন তো? তখন মেয়েটি বলল, আপনার যেদিকে দুচোখ যায় বা আপনি যে জায়গাটা খুব পছন্দ করেন সেই জায়গাটা। আমি বললাম, আমার এখানে একটা পছন্দের জায়গা আছে, তবে সেখানে আপনি গেলে খুব একটা ভালো লাগবে না। তবে পছন্দের জায়গা বলতে আমাদের গরিবের মতো তেমন কিছু নেই, কারণ পছন্দের জায়গা হলো সেখানটা ঘুরতে যাওয়ার মতো সামর্থ্য বা সময় হয়তো হয়ে ওঠে না। এই নদীর পাড়ে একটা জায়গা আছে, জায়গাটা বেশ ভালো, আপনি যদি যেতে চান সেখানে নিয়ে যেতে পারি। রিক্সা চালাতে চালাতে তার সঙ্গে এগুলো গল্প করছিলাম। বেশ খানিকক্ষণ চালানোর পরে আমরা সেই নদীর কাছাকাছি পৌঁছে গেলাম। জায়গাটা আসলে খুব সুন্দর, খুব মিহি বাতাস আসে। একটা বুড়ো বটগাছ আছে। বটগাছটা দেখতে ভয়ঙ্কর না, তবে সুন্দর, আমার কাছে বেশ ভালো লাগে। আমি তখন সেখানে থামিয়ে বললাম, এই জায়গাটা খুব সুন্দর করে বাঁধানো, সরকার থেকে খুব সুন্দর করে বাঁধানো হয়েছে, আর জায়গাটা দেখে আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে এখানে আসি, তবে এখন আসা হয় না। আগে আসতাম ছোটোবেলায়, আমার বাড়ির কাছেই। এখান থেকে আমার বাড়ি বেশি দূরে না, 1-1.5 কিলোমিটার দূরে হবে, তখন আসা হতো। আপনি চাইলে কিন্তু আজকে আমাদের বাড়িতে যেতে পারেন, আমার মা আপনাকে দেখলে খুশি হবে। আপনার জন্যই তো সেদিনকে হচ্ছে গিয়ে আমি ভেঙে না পড়ে বা যেভাবেই হোক একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম এবং নিজের রিক্সা কিনে এখন চালাচ্ছি। দেখুন, সব মিলে এখন কিন্তু আমি খুব খুশি আছি, ভালো আছি, আর আপনার সঙ্গে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে উঠেছে আমার। মেয়েটি আমাকে বলল, আমরা কি বন্ধু? আমি বললাম, তা বুঝতে পারছি না, আপনি একটা বড়লোক ঘরের মেয়ে আর আমি গরিব ঘরের, হয়তো বন্ধুত্ব সম্পর্ক এটা সম্ভব না, তবুও দুঃখিত আমি বলার জন্য। মেয়েটি মন খারাপ করে ফেললো, বললো কি যে, শোনো, তুমি আমাকে এরকম কোনো কথা বলবে না যাতে করে আমি কষ্ট পাই। তোমার কথাটা শুনে আমি বেশ খানিকটা আঘাত পেয়েছি। তুমি এরকম করে কেন বললে? তুমি রিক্সা চালক বলে তুমি খারাপ? আমার কাছে সেই সব থেকে ভালো যার মনটা অনেক বড়। তোমার মনটা অনেক বড় এবং তুমি খুব ভালো, এজন্যই তোমাকে আমার এত বেশি ভালো লাগে এবং তোমার সঙ্গে আমি মিশি নিয়মিত। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে। ও আমাকে বলল, ঠিক আছে, তাহলে আজকে আমি আসি। আমি মনে মনে ভাবলাম মেয়েটা হয়তো রাগ করেছে। আমি তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসলাম, মানে যেখানে প্রতিদিন নামিয়ে দিয়ে আসি। তারপর ওইখান থেকে আমি বাড়িতে চলে আসলাম। আসার পথে আমার নিজেরই মন খারাপ হলো যে ওকে ওরকমভাবে বলে আমার নিজেরই খারাপ লাগছে। মেয়েটা নিশ্চয়ই খারাপ কিছু মনে করেছে, ও যে আমাকে ওরকমভাবে দেখে না সেটা আমি বুঝতে পারছি। বাড়িতে ফিরতে ফিরতে মোটামুটি 10টা, সাড়ে 10টা বাজলো। আমি দেখলাম আমার চাচাতো বোন আমার ঘরে বসে আছে এবং আমার জন্য অপেক্ষা করছে। ও তখন বললো, কি রে, এত দেরি করলি কেন? আমি বললাম, এত দেরি করলি কিসের জন্য বুঝতে পারছিস না তুই? আর তুই আমার ঘরে এসে বসতে আসিস কিসের জন্য? আর তুই করে কথা বলিস কিসের জন্য? তোর থেকে 3-4 বছর বড় আমি। ও তখন বললো, তুই করেই বলবো, যা ইচ্ছা তাই কর। তারপরও চলে গেল ঘর থেকে রাগবাগ করে। ও যে আমাকে ভালোবাসে, পছন্দ করে সেটা আমি জানি, তারপরেও আমি ওর সঙ্গে এরকম করি। আমার আসলে ওকে ভালো লাগে না তেমন একটা। আমার সমস্ত কিছুও করে, ইভেন আমার কাপড় চোপড়ও ধুয়ে দেয়। আমার ছোটো বোনগুলো এগুলো করে না, আমার মাও করে না। আমার সমস্ত যা যা লাগে ও করে দেয়, যা কিছু প্রয়োজন সব কিছু ও করে দেয়। ইভেন আজকে আমি ওকে কালকে বলেছিলাম যে আমার জন্য যদি মাংস রান্না করে নিয়ে আসতে পারিস তাহলে আমি খাবো। ও তখন কি করেছে, ওদের একটা মুরগি ছিল, সেই মুরগিটা জব করে আমার জন্য স্পেশালি, ওর বাবার জন্যও রাখে না, ওর মার জন্যও রাখে নাই, ও নিজেও খায় নাই, আমার জন্যই, কারণ অল্প একটু ছিল, সে অল্প একটু মুরগি আমার জন্য রান্না করে ও দিয়ে গেছে, বুঝতেছে এটা আমাকে দিতে। তার মানে বোঝা যাচ্ছে যে ও কতখানি আমাকে ভালোবাসে। আমি জাস্ট ওকে বলছি যে মাংস রান্না করে নিয়ে আসবি। তারপর ওকে কেন যেন আমার ভালো লাগে না, কারণ ও
ওই যে অতি আদর করে, অতি যত্ন করে। তারপর আবার একটা বিষয় আছে না যে আমার চাচাতো বোন, তাকে ভালো লাগবে কিসের জন্য? যাই হোক, তার অতি যত্ন করে রান্না করা খাবার খেলাম, খুব ভালো রান্না করে। কিন্তু আমার মন তো পড়ে আছে ওইদিকে। ওকে সম্ভবত আজকে একটু অন্যমনস্ক দেখাচ্ছিল, কারণ ওকে কি কথা বলে ফেলেছি আমি, তাই নিয়েই আমার বেশ খারাপ লাগছিল। পরের দিন গেলে কি হবে কে জানে। পরের দিন রাত্রেবেলা ফেরার পথে ওর সঙ্গে আমার রাস্তায় দেখা হলো না। তার মানে আমি বুঝতে পারলাম যে গতদিনের কথাই নিশ্চয়ই ও রাগ করেছে এবং আর হয়তো আসবে না। আর ওকে দেখার মতো পরিবেশ হয়তো আমার নেই, কারণ ওর বাসা আমি চিনি না। আমি প্রায় অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলাম, কিন্তু তাকে দেখতে পেলাম না। ওই দিন আমার ভীষণ মন খারাপ হলো, কারণ ততক্ষণে ওর প্রতি একটা অন্যরকম টান এবং অনুভূতি আমার চলে এসেছে। প্রায় 4-5 দিন ধরে ওকে এরকমভাবে দেখছি। একজনকে ভালোবাসতে কি 4-5 দিনের বেশি সময় লাগার কথা? আমার জীবনে ভালো আমি কাউকে বাসিনি। প্রেম করেছিলাম স্কুলে থাকতে, তাও আবার হাই স্কুলে। তারপর আর পড়াশোনা করা হয়নি, সেজন্য প্রেমের চ্যাপ্টারটাও আর হয়নি। নতুন করে প্রেমের চ্যাপ্টার মনে হয় আমার জীবনে ওপেন হতে চলেছে। তবে মেয়েটা বড়লোক হলেও তার মনটা একদম গরিবের মতো, মানে একদম খুব ফ্রেশ, খুব পরিষ্কার। গরিব বড়লোক তারা ভেদাভেদ করে না। মেয়েটার নামটা এখন পর্যন্ত জিজ্ঞেস করা হয়নি। মেয়েটার নাম কি? আমার নাম তো সাইফুল, কিন্তু আমি তো আমার নামও ওকে বলিনি, ওর নামও আমাকে কখনো জিজ্ঞেস করেনি। সব মিলিয়ে আমাদের কি হচ্ছে তাই তো বুঝতে পারছি না। আর ও কি আসবে? প্রায় 2 দিন পার হয়ে গেল, কিন্তু ও আসলো না। আমার মন ভীষণ খারাপ ছিল, সত্যি ভীষণ খারাপ ছিল। তৃতীয় দিনের মাথায় আমি খুব আশাহত নিয়ে বাড়িতে ফিরছিলাম। ঠিক ওই রাস্তার মাথায় তার সঙ্গে দেখা হলো। আমি তখন বললাম যে, আপনি আমার উপর রাগ করেছেন তাই না? মেয়েটি আমাকে বলল, না, রাগ করিনি। আমি বললাম, তাহলে আসেননি কেন? ও বলল যে, আমি গিয়েছিলাম, আমার মামা বাড়ি বেড়াতে গিয়েছিলাম, এই জন্য আমি আসিনি। তবে আমাকে বুঝি খুব মিস করছিলেন? আমি বললাম, হ্যাঁ, তা করছিলাম বটে, তবে আমি ভেবেছি যে আপনি আমার উপর রাগ করেছেন সেদিনকের ঘটনা নিয়ে। ও বলল, সেদিনকের ঘটনা মানে কোন ঘটনা বলুন তো? আমি বললাম, ওই যে আমি বললাম যে আমি সামান্য রিক্সা চালক। মেয়েটি বলল, হ্যাঁ, তা একটু রাগ করেছিলাম বটে। আপনি এই কথা আমাকে আর কখনো বলবেন না, ঠিক আছে? আর আপনার নামটাই তো জানা হয়নি। আমি তাকে জিজ্ঞেস করলাম। মেয়েটি তখন বলল যে, আমিও তো আপনার নাম জানি না। এই যে দেখুন, আপনাকে আমি সেদিন থেকেই আপনি আপনি বা তুমি তুমি করে বলছি, নাম জানি না। আমি তখন বললাম, আমার নাম সাইফুল। আপনি? সে বলল, আমার নাম মাইদা। আমি বললাম, মাইদা আবার কেমন নাম? আমি তো শুনিনি। দুঃখিত, কিছু মনে করবেন না আসলে। মেয়েটি তখন বলল, হ্যাঁ, আনকমন হবারই কথা, কখনো শোনেননি, কারণ আমি এখানকার কেউ না, এই জন্যই এরকম আনকমন নাম, তাই না? তারপর বলল, চলুন আজকে আমরা ঘুরতে যাব, এবং আজকে আমি আপনাকে আমার একটা পছন্দের জায়গায় নিয়ে যাব, ঠিক আছে? তারপর সে রিক্সায় চেপে বসলো। আমি রিক্সাটা চালাতে শুরু করলাম। রাতটা ছিল জ্যোৎস্নার রাত। সে আমাকে হাত দিয়ে ইশারা দিয়ে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিল। মূল রাস্তা থেকে একটা সাইডে একটা রাস্তা দেখলাম, কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই জঙ্গলের ভেতর দিয়ে এরকম রাস্তা এর আগে আমি কখনো দেখিনি। ছোটবেলা থেকে কিন্তু এইসব জায়গায় আমি মানুষ হয়েছি এবং এইসব জায়গা সম্পর্কে আমি জানি, কিন্তু এই জঙ্গলের মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা কোথায় গিয়েছে তাই তো আমি বুঝতে পারছি না। আমি বললাম, এই রাস্তা তো এর আগে কখনো দেখিনি, কবে হলো? ও বলল, এই তো হয়েছে কয়েকদিন আগেই। আমি বললাম, কয়েকদিন আগে রাস্তা হয় নাকি? আপনি তো খুবই মজা করতে পারেন। তারপর আপনিতে ও চলে গেল হচ্ছে গিয়ে অন্য কথায়। আমি বললাম, আচ্ছা, আপনি এইদিকে কোথায় নিয়ে যাচ্ছেন? আসলে খুব ভালো জায়গা আছে? মেয়েটি বলল, হ্যাঁ, মানে মায়দা। ও বলল কি যে, হ্যাঁ, আসলে খুব ভালো একটা জায়গা আছে এবং আমার খুব পছন্দের জায়গা, আমার না খুব ভালো লাগে, চলো তোমাকে নিয়ে যাই। প্রথমবার ওর মুখ থেকে তুমি শুনে তখন বুঝলাম যে আমাদের সম্পর্ক গভীর হচ্ছে। আশ্চর্যজনক বিষয় হলো, আমি যখন সেই রাস্তার মাথায় প্রবেশ করলাম, খেয়াল করলাম একটা ভিন্ন জগৎ। চারিদিকে ফুলের বাগান, একদম পুরো রাস্তার দুই পাশে অন্য রকমের ফুলের গাছ লাগানো। জ্যোৎস্নায় সেই ফুল গাছগুলো খুব অন্যরকমভাবে দুলছে, একটা অন্যরকম ঘ্রাণ চারিদিকে। মায়দার শরীরের একটা আলাদা ঘ্রাণ আছে, একটা আলাদা সেন্ট আছে। সেই সেন্টটার সঙ্গে এই সেন্টটা মিশে একটা অন্যরকম ঘ্রাণে পরিণত হলো। সব মিলিয়ে আমার কাছে যেন স্বর্গের মতো মনে হচ্ছিল। এটা কোন জায়গায় চলে এসেছি আমি মায়দা? ও তখন বলল যে, এটা আমার খুব পছন্দের একটা জায়গা, আমি প্রায়ই এখানে আসি। আমি দেখলাম ছোট ছোট ফুল গাছ এবং বড় বড় ফুল গাছের চারিদিকে সজ্জিত, গাছে গাছে ফল ধরে আছে। জ্যোৎস্নার আলো যেন খুব সুন্দরভাবে বিকিরণ দিচ্ছে চারিদিকে। শুধুমাত্র তাই নয় কি, আশেপাশের দিঘিগুলোর মধ্যেও যেন জ্যোৎস্নার আলো পড়ে একদম চকচক করছে সমস্ত কিছু। একটু দূরে এগিয়ে যেতেই দেখলাম একটা ছোট্ট কুঠিরের মতো ঘর আছে, তবে ঘরটা আমাদের ট্রেডিশনাল ঘরের মতো নয়। ঘরটা অনেকটা ব্যাঙের ছাতার মতো, যা কিনা আমাকে অবাক করেছে।
আমি সেখানে রিক্সাটা থামালাম। মায়দা আমাকে বলল, আমার জন্যই বোধহয় প্রত্যেকদিন রিক্সা ফুল দিয়ে সাজান। আমি বললাম, হ্যাঁ তা বলতে পারো, কিন্তু তুমি সেটা কিভাবে বুঝলে? সে বলল, সাইফুল, আমি বোকা না, আমি জানি তুমি হয়তো আমার জন্য এগুলো করো। কেন করো বলো তো? আমি বললাম, জানি না, ভালো লাগে তাই করতে। তোমার জন্য যে কোনো জিনিস মন থেকে করতে খুব ভালো লাগে আমার, এজন্যই মূলত এগুলো। আচ্ছা ঠিক আছে, বাধ্য, আমার ভীষণ লজ্জা লাগছিল। ও বলল, ছেলে মানুষের লজ্জা পাবার দরকার কি? তারপর ও আমাকে সেই ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরটা ছিল খুব সুন্দর সজ্জিত এবং নানান ধরনের রঙিন কাপড় দিয়ে মোড়ানো, যেমন গোল্ডেন কালারের সিল্কের কাপড়, এবং ভিতরে খুব সুন্দর কারুকার্য দিয়ে ভরা। পাশাপাশি টেবিলের উপর নানান ধরনের খাবার এবং খুব অদ্ভুত অদ্ভুত জিনিস। আমি বললাম, আচ্ছা মাইদা, এটা কোথায় এবং এটা কোন জায়গায় নিয়ে আসলে? ও তখন বলল, এটা আমার খুবই সুন্দর একটা জায়গা, আমি এখানে কিছু ঘরটা তৈরি করেছি, আমার বাবা আমাকে বানিয়ে দিয়েছে। আমি যা বলি আমার বাবা তাই শোনেন। আমি খানিকক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম যে মায়দা একটা বড়লোক ঘরের মেয়ে এবং সে চাইলে অনেক কিছু করতে পারে, কারণ তাদের টাকা পয়সা আছে। আমি বললাম, আচ্ছা মায়দা, তোমাকে একটা কথা বলি, তুমি অন্য কোনো মানুষের সঙ্গে কেন মিশো না? বা আরও অনেক কথা থাকে তাই না, আর আমার সঙ্গে কেন? আমি তো সামান্য একজন রিক্সা চালক, গরিব। মায়দা তখন আমাকে বলল, তাও আবার আমার হাত ধরে, প্রথমবারের মতো আমার হাত ধরে বলল, শোনো সাইফুল, আমি তোমাকে এত পছন্দ করি কিসের জন্য জানো? তুমি আমার সেদিনকে জীবন বাঁচিয়েছিলে, সেটা হচ্ছে তোমার সঙ্গে দেখা হওয়ার সূচনা। সেদিনকেই তোমাকে আমি চিনতে পেরেছিলাম। এর আগে আমি অনেকের সঙ্গে মিশেছি, অনেকের সঙ্গে অনেক কিছু পরীক্ষা করার চেষ্টা করেছি, কিন্তু বেশিরভাগই আমার সঙ্গে আমার ফায়দা লওয়ার চেষ্টা করেছে, নানাভাবে আমাকে অপদস্থ করার চেষ্টা করেছে, কিন্তু তুমি একমাত্র মানুষ যে কিনা আমার হেল্প করেছো, এমনকি আমাকে বাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছে দিয়ে গিয়েছো, এবং এতেই বোঝা যায় যে তুমি নারীদের প্রতি কতখানি সম্মানশীল। এইটাই আমার তোমার প্রতি আকৃষ্ট করেছে, এবং এই জন্যই তোমাকে আমার খুব ভালো লাগে। তারপর ও একটা বাটিতে কিছু খাবার আমাকে এনে দিল, বললো কি, যেটা খাও। মিষ্টি জাতীয় কোনো কিছু একটা ছিল, ক্ষীর নাকি অন্য কিছু বুঝতে পারলাম না, তবে খুবই সুস্বাদু ছিল। বেশ খানিক্ষণ ওর সঙ্গে ওখানে গল্প করলাম, হাঁটাহাঁটি করলাম, এবং আমার জীবনের সেরা রাত ছিল এটা। তারপর মায়দা আমাকে বলল যে, চলো, তোমাকে কিছু দিব আমি, তবে এটা অবশ্যই তুমি তোমার কাছে রাখবে, এবং কিছুদিন পরে যখন আমি তোমাকে বলবো তখন এই জিনিসটা আমার কাছে পড়ে আসবে, হ্যাঁ? এবং তারপর আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, কোনো প্রশ্ন করতে পারবে না কিন্তু কোথায় নিয়ে যাব। ততদিনে মায়দার সঙ্গে দেখা হওয়ার প্রায় 12-13 দিন কেটে গিয়েছে, এবং এই 12-13 দিনে সত্যি সত্যি আমি বলছি, ওর প্রতি একটা অন্যরকম আবেগ এবং ভালোবাসা আমার কাজ করতে শুরু করেছে, যা কিনা এর আগে কখনো হয়নি। এত গভীর আবেগ কারোর জন্য আমি অনুভব করিনি কখনো। খুবই অবাক লাগতে শুরু করলো আমার। মায়দা আমাকে সেই কাপড়গুলো দিয়ে বলল, এই নাও, এগুলো তোমার জন্য। কাপড়গুলো ছিল অতীব দামি এবং খুবই মসৃণ, যা কিনা এর আগে আমি কখনো পরিনি। কাপড়গুলো দেখতে অনেকটা রাজার পোশাকের মতো। মায়দা সবসময় এই জাতীয় পোশাকই পরে। ও আমাকে বলল, এই পোশাকটা আমি তোমার জন্য স্পেশালি বানিয়ে নিয়ে এসেছি, তোমাকে পরলে খুব ভালো লাগবে। পোশাকটা ছিল আসলে খুবই দামি এবং চমৎকার। পোশাকের উপরে একটা সুগন্ধি ছিল, বলল, এই সুগন্ধিটাও আমি তোমার জন্য নিয়ে এসেছি। আমি যেদিন বলি এই সুগন্ধি এবং এইগুলো পরে তুমি আমার কাছে এসো, ঠিক আছে? সেদিন তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব, এবং সেই জায়গাটায় যাওয়ার পর তুমি আসলে আমার আসল পরিচয় জানতে পারবে, এবং আমি কে সেটাও জানতে পারবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে মায়দা, তোমাকে ধন্যবাদ আমাকে পুরস্কৃত করার জন্য। এগুলো আমি নিয়েছি, তবে তোমাকে দেওয়ার মতো হয়তো আমার কাছে কিছু নেই, তবে আমি তোমাকে একটা আংটি দিতে পারি। এটা একটা রূপার আংটি, আমি বানিয়েছিলাম আমার যদি না থাক। মায়দা তখন বলল, বলো। আমি বললাম, না থাক। মায়দা তখন আবার বললো, বলো তাড়াতাড়ি, নাহলে কিন্তু খবর আছে তোমার। আমি বললাম, আসলে আমি বানিয়েছিলাম আমার বউয়ের জন্য, তবে বউ হবে কিনা জানি না কখনো কোনো দিন, তবে তুমি চাইলে এটা রাখতে পারো। ও তখন বললো, না, আমি তোমার বউয়ের জিনিস রাখবো কিসের জন্য, তুমি তোমার কাছে এটা রাখো, কোনোদিন যদি আমার জন্য কিছু বানিয়ে নিয়ে আসতে পারো তাহলে সেটা নিব, এখন নিব না, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তবে আমার না লজ্জা লাগছে। তাই বলে ও বললো, হ্যাঁ তোমার তো খালি ভরে ভরে লজ্জা, তবে সাইফুল, তুমি মানুষটা খুব ভালো, তোমাকে আমার খুব ভালো লাগে। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চলো, তোমাকে দিয়ে আমি তাদের বাড়িতে যাব, রাত তো অনেক হলো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় রাত 2টা বাজে। রাত 2টা বাজে, এখন পর্যন্ত আমি বাড়িতে ফিরিনি। মায়দার সঙ্গে এদিকে ওদিকে ঘোরাঘুরি করছি। যাওয়ার সময় মায়দা আমাকে বলল, সাইফুল, তোমাকে মিস করবো আমি কয়েকদিন আসতে পারবো না, এই কয়েকদিন তুমি এসো না, ঠিক আছে? তুমি তোমার মতো করে বাড়িতে চলেছো, প্রায় 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আমি আসতে পারবো না, একটা জায়গায় যেতে হবে আমাকে।
এটা বলে সে হচ্ছে গিয়ে চলে গেল। যাওয়ার সময় আমার খুব খারাপ লাগছিল, কেন লাগছিল জানি না। তবে আমি চলে আসলাম বাড়িতে এসে আমি সেই জামা কাপড়গুলো আমার ঘরে নিজের কক্ষে রেখে দিলাম টেবিলের উপর, এবং সেই পারফিউমটাও। এসে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে দেখি সেই পারফিউমটা আমার চাচাতো বোন যে আছে সে নিয়ে ব্যবহার করছে। আমি খুঁজে পাচ্ছি না কোথাও। এত পরিমাণ মেজাজ খারাপ হলো আমার যে আমি বলে বোঝাতে পারবো না। ও নিজে নিয়েও ব্যবহার করা শুরু করেছে। আমি বললাম, তুই এটা ধরেছিস কোন সাহসে? অনেক বকাঝকা করলাম ওকে। ও তখন কষ্ট পেয়ে এখান থেকে চলে গেল এবং বলল যে, সাইফুল ভাই, তোমাকে আমি বলেছি তোমাকে আমার পছন্দ, কিন্তু তুমি আমার কদর কখনো দাও না, আমার কথা কখনো শুনতে চাও না, বুঝতে চাও না। তুমি কি চাও যে আমি তোমাকে ছেড়ে চলে যাই? আমার আব্বা আমাকে বিয়ের জন্য অনেকবার বলছে, কিন্তু সাইফুল ভাই, আমি তো তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি সে কথা কোনোদিন আমাকে বুঝতে চাও নাই। আমি সত্যি সত্যি এবার বিয়ে করে ফেলবো। আমার আসলে তোমার জন্য অপেক্ষা করে লাভ নাই। আমি আব্বাকে সত্যি সত্যি গিয়ে বলবো। আমার ছোট বোন বিষয়টা জানে। ও বলল কি যে, ভাইয়া তুই কি করলি? আপু তোরে কত পছন্দ করে, আর আপু তো খুব সুন্দর। ও আমাদের বাড়িতে আসলে আমাদের বাড়ির সমস্ত কিছু গুছিয়ে রাখবে। তুই জানিস ও আমার সমস্ত কাজ করে দেয়, সমস্ত কিছু করে, তোর কাপড় চোপড় থেকে শুরু করে সমস্ত রুম গোছানো সব কিছু ওই করে। তুই তারপরে ওকে কেন এরকম করিস? আমি ওকে বললাম যে, দেখ, ওকে যদি আমার ভালো না লাগে তাহলে আমি, আচ্ছা থাক, বলা লাগবে না, যা। আর ওকে বলি সেই পারফিউমটা যেন নিয়ে যাই, ও আমার দরকার নাই। ও তখন বললো, তোর পারফিউম তুই রাখ, আমার লাগবে না। তাই বলে চলে গেল এখান থেকে। আসলে ওর সঙ্গে এরকম বাজে আচরণটা করা আমার ঠিক হয়নি, কিন্তু ওই জিনিসটা যে ধরেছে, আমাকে যে মায়দা দিয়েছে, এজন্য আমার অন্যরকম একটা রাগ হয়েছিল ওর পর। তারপর আমি পরের দিন কোথাও গেলাম না, সারাদিন বাড়িতেই থাকলাম। অন্যান্য সময় থাকলে আমার চাচাতো বোন এসে আমাকে এটা খাওয়ায় ওটা খাওয়ায়, কিন্তু আজকে সেটা করছে না। তার মানে ওই যে বকাঝকা করেছি এই জন্য মনে হয় রাগ করেছে। তবে মনে হয় রাগ করে থাকবে না বেশিক্ষণ, আবার আসবে। কারণ যে ভালোবাসে সে হয়তো চুপ করে থাকতে পারে না। তবে আমি তো মায়দাকে ভালোবেসে ফেলেছি, সেটা তো আমি ওকে বলতে পারবো না, কারণ ও একটা বড়লোক ঘরের মেয়ে, সেজন্য হয়তো আমি সেটা পারবো না। দেখতে দেখতে প্রায় 4-5 দিন সময় কেটে গেল। তবে এই 4-5 দিন কাটানো আমার জন্য খুব সহজ ছিল না, অত্যাধিক জটিল ছিল। 6ষ্ঠ দিনের মাথায় আমার এত পরিমাণ খারাপ লাগছিল যে বলে বোঝাতে পারবো না। রাত্রের প্রায় 11:30 পর্যন্ত আমি সেখানে বসে থাকলাম রিক্সাটা নিয়ে। ফেরার পথে আমি বাড়িতেও যাইনি, খুব খারাপ লাগছিল মায়দার জন্য। ও কোথায়? আচমকা খেয়াল করলাম আমার নাকে একটা ঘ্রাণ আসছে। আমি তখন বুঝলাম যেটা আর কেউ না, মায়দা এসেছে। আমি তখন পাগলের মতো মরিয়া হয়ে ওকে খুঁজতে লাগলাম, কোথায় তুমি মায়দা, তুমি এসেছো? ও তখন বলল, কি ব্যাপার, এত মরিয়া হয়ে আমাকে কেন খুঁজছো তুমি? আমি তখন বললাম, তোমাকে না দেখতে পেয়ে যে আমার একদম মাঠে মারা যাওয়ার মতো অবস্থা, আমি যে ঘরে থাকতে পারছিলাম না। তখন ও বলল, কেন ঘরে থাকতে পারছিলে না কেন, কি হয়েছে? আমি বললাম, না তেমন কিছু না। ও তখন বলল, আমি তোমাকে একটা কথা জানানোর জন্য এসেছি। কালকে তুমি ওই পোশাকগুলো পরে অমুক রাস্তার মাথায় দাঁড়িও, মানে যেখান থেকে প্রত্যেকদিন ওকে নামিয়ে দেই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ও তখন বলল, আজকে আমাকে যেতে হবে। ঠিক আছে, হ্যাঁ। তারপর ও চলে গেল। আমি বাড়িতে এসে খুব খুশি ছিলাম, খুব আনন্দিত ছিলাম। ও কালকে রাত্রের 10টা-11টার দিকে আমাকে ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে বলেছে। আমি ঠিক তেমনটাই করলাম। বের হওয়ার সময় সে জামা পরে এবং পারফিউম দিয়ে ঘর থেকে বের হলাম। বাসার সকলে তখন ঘুমিয়ে পড়েছে। মাকে বলেছে আমার আসতে দেরি হবে, তাই বলে আমি সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। বেশ খানিক্ষণ পর খেয়াল করলাম মায়দা আসছে। আজকেও কি এত চমৎকার লাগছে, পরেছে একটা অন্যরকম দামি পোশাক, এবং তাকে দেখে এত সুন্দর করে সেজেছে। বিশেষ করে কাজল পরলে ওকে অনেক সুন্দর লাগে, এটা আমি একদিন বলেছিলাম। ও তখন বলল যে, কি ব্যাপার সাইফুল সাহেব, আজকে কি আমাকে সুন্দর লাগছে না? আজকে অন্যান্য দিন তো ঠিকই প্রশংসা করেন। আমি বললাম, আজকে তোমাকে অদ্ভুত সুন্দর লাগছে, একদম পরীর মতো, একটা পরী মনে হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে আছে। ও তখন বলল, পরী তো। আমি বললাম, হ্যাঁ। মায়েরা তখন বলল, না না কিছু না, চলো। তারপর সেই রাস্তা দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। খানিকক্ষণ হাঁটার পর আমি খেয়াল করলাম আমার চোখের সামনে বিরাট আকৃতির এক প্রাসাদের মতো জায়গা। আচমকা এই জায়গায় প্রাসাদ আসলো কোত্থেকে কিছু তো বুঝতে পারলাম না। দুজন লোক সেই প্রাসাদের দরজা খুলে দিল। আমি মায়েদের হাত ধরে ভেতরে প্রবেশ করলাম। তারপর ভেতরে যাওয়ার পরে দেখলাম বিশাল আকৃতির এক সাদা রঙের বাড়ি। সেই বাড়িটার ভেতরে ঢুকলাম, বিশাল আকৃতির গেট। ঢোকার পর সকলে আমার জন্যই যেন বসেছিল এমনটা মনে হচ্ছিল। আমি তখন ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পর একজন মুরব্বী লোক আমার কাছে এগিয়ে আসলো। এগিয়ে এসে সালাম দিল আমাকে। আমি সালাম গ্রহণ করলাম। তারপর আমাকে বসতে বলা হলো। আমি সেখানে বসলাম। বসার পরে বেশ খানিকক্ষণ পর সেখানে আরও কিছু লোক আসলো। সবাই এসে একে অন্যের সঙ্গে কথা বলছিল। মায়দা আমার হাত ধরে বসে আছে। তারপর একজন লোক উপর থেকে নিচে নেমে আসলো। লোকটা দেখতে বেশ আভিজাত্য এবং খুব দামি পোশাক পরা।
এগিয়ে এসে বলল যে এই সেই ছেলে। মায়দা তখন বলল, জি আব্বা হুজুর, এই সেই ছেলে যার কথা তোমাকে বলেছিলাম, ওর নাম সাইফুল। আমি তাকে আগেই সালাম দিলাম, সে সালামের উত্তর গ্রহণ করলো। তখন সে বলল, আদব লেওয়াজ আছে, তবে ও কি জানে যে তুমি কে? মায়দা তখন বলল, না, আজকে আমি ওকে সমস্ত সত্য ঘটনা বলবো। তখন সেই লোকটি বললেন, জানার পরে যদি ও তোমাকে গ্রহণ করতে না চায়? মায়দা তখন জানালো, এটা কখনোই সম্ভব না। সাইফুল আমাকে খুব চায় এবং আমাকে খুব ভালোবাসে, সেটা আমি জানি, এবং ও নিশ্চয়ই আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমিও সাইফুলকে অনেক ভালোবাসি। এই কথা যখন ওর মুখ থেকে আমি শুনলাম, তখন ওর হাতটা আরও শক্ত করে চেপে ধরলাম আমি, কারণ আমার মনের মধ্যে যেন 101টা বারুদ ফুটে উঠল এবং আতশবাজির শব্দ হচ্ছিল, ঠিক এরকম মনে হলো। তারপর সে বলে উঠল, সাইফুল, আজকে এখানে তোমাকে নিয়ে আসার কারণ একটাই, যে আমি তোমাকে খুব ভালোবাসি, এটা বলার অপেক্ষা রাখে না। আর আমার বাবা মাকে তোমার কথা আমি জানিয়েছি, তেনারা জানেন যে তুমি একজন মানুষ। তারপরে তেনারা তেমন কোনো আপত্তি দেখাননি, কারণ তুমি একজন ভালো মানুষ। তোমাকে দেখেছে তারা, যে 6-7 দিন আমি তোমার সঙ্গে ছিলাম না, তারা তোমাকে যাচাই করেছে। এবং তোমার মনে আছে, এই 6-7 দিনে তোমার কাছে বেশ কিছু লোক সাহায্যের জন্য এসেছে, তুমি তাদের কাউকে খালি হাতে ফেরাওনি। তোমার হাতের যে খাবার ছিল সেই খাবারগুলো তাদেরকে দিয়ে দিয়েছিলে, মনে আছে? এদের মধ্যে একজন আমার বাবা ছিলেন এবং তিনি তোমাকে তার পরীক্ষা করিয়েছেন। আমি তখন বললাম, কি বলছো, সত্যি নাকি এটা? আর এটা কি তোমাদের বাড়ি? তুমি তো অনেক বড় লোক। তখন মায়দা বলল, দেখো, বড় লোক গরিব আমাদের কাছে কোনো বিষয় না, আর আমরা কোনো মানুষ জাতীয় না। তুমি শুনলে হয়তো বিষয়টা অন্যভাবে নিবে, তবে তোমাকে এখন সত্য বলার সময় চলে এসেছে। আসলে আমরা কোনো মানুষ জাতি না, আমরা হচ্ছে জিন জাতি, এবং আমি একটা পরী। তুমি সবসময় আমাকে বলতে না যে আমি একটা পরী? আমি হ্যাঁ বলতাম, তুমি মজা করে উড়িয়ে দিতে, কিন্তু সেটা সত্যি, আমি সত্যি একটা পরী। এবং সাইফুল, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। পরীরা একবার যাকে পছন্দ করে তাকে ছেড়ে কোথাও যায় না, তাকে সে জীবনের শেষ পর্যন্ত ভালোবেসে যায়। এবং আমি বিশ্বাস করি যে তুমিও আমাকে ভালোবাসো এবং আমার সঙ্গে আজীবন তুমি থেকে যাবে। এই কথা বলার পর আমি বললাম, তোমরা এত ভালো, তোমাদের রেখে আমি কোথায় যাই বলো? মানুষের মতো হয়তো এত খারাপ না তোমরা, কিন্তু জিন হিসেবে, আল্লাহর সৃষ্টি হিসেবে তোমরা অনন্য। তোমাদের সমস্ত কিছু এবং সমস্ত ব্যবহার আচরণ দেখে আমার খুব ভালো লেগেছে। তুমি যদি বড়লোক নাও হতে, তাও আমি তোমাকে গ্রহণ করতাম। কিন্তু কথা হচ্ছে যে আমি কি তাহলে এখানেই থাকবো তোমাদের সঙ্গে? সেটা কিন্তু সম্ভব না। আমার পরিবার আছে, পরিবারের সঙ্গে আমি থাকবো। তখন সেই মুরব্বী জিনটা বলে উঠল যে, সাইফুল, তুমি আমাদের সবাইকে অবাক করেছো এবং এখনও কথা দিয়ে অবাক করলে। তুমি যেরকম ইচ্ছা সেরকম থাকতে পারো। তোমার বাবা মা, বোন, ছোট ভাই, সকলের দায়িত্ব আমরা নিব, আর তোমাকে কোনো কাজও করতে হবে না। তুমি আমাদের এখানকার সমস্ত কিছু সামলাবে আমার মেয়ের জামাই হিসাবে। তুমি যা ইচ্ছে তাই করো, সমস্যা নেই, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমাদের হয়ে আমাদের সবসময় এরকম ভালো আচরণটা দিও আমাদেরকে, এতটুকুই চাই। আমি তখন বেশ খুশি হয়ে গেলাম তখন, এবং ওই দিনকের পর থেকে আমার আর কোনোদিন পিছনে ফিরে তাকাতে হয়নি। আমি আমার পরিবার নিয়ে, আমার সেই জিন স্ত্রী নিয়ে, যাকে কিনা পরবর্তীতে আমি বিবাহ করেছিলাম, আমি ওখানে এখানে যাতায়াত করতেই থাকি। একবার ওখানে যাই, একবার এখানে যাই। আমার পরিবারের কেউই জানে না এখন পর্যন্ত যে আমি কোনো জিনকে বিয়ে করেছি। আমার পরিবারে হয়তো অনেক কিছু পরিবর্তন হয়েছে, আমার বোনকে বিয়ে দিয়েছি এবং আমার পরিবার বড়লোক হয়েছে, বাড়িঘর দৌড় পরিবর্তন হয়েছে। সব সম্ভব হয়েছে শুধুমাত্র মায়দা এবং তার পরিবারের জন্য, এবং এই সব নিয়ে আমি বেশ খুশি। মায়দাকে পেয়ে আমি খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একত্রে কাটাতে পারি। এবং আমি সবসময় একটা জিনিস আপনাদেরকে বলবো, যে সবসময় সৎ থাকার চেষ্টা করবেন। সৎ থাকার বিকল্প নেই। সৎ থাকলে মানুষ কেন, জিন জাতিরাও আপনাকে মূল্যায়ন করবে। এটাই হচ্ছে আসল কথা। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভূতবাক্সের 31 নম্বর এপিসোডটা শেষ হয়ে গেল। 32 নম্বর এপিসোড খুব দ্রুতই আসবে। আপনারা সকলেই এই চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। বেশি বেশি করে আমাদের ভালো গল্প উপহার দিচ্ছি আপনাদেরকে, সেহেতু আমাদেরকে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ কন্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা শুনছেন ভূত বাক্স বাই আরজি ইমরান। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে, কারো জীবনের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।